সুপ্রভাত। আজকে আমাদের আলোচনা চক্রের প্রথম দিন। বিষয় দ্য কোয়েস্ট অফ টেগোরস মিউজিক অ্যালং দ্য 7 ওশানস ওভার দ্য 10 স্কাইলাইন্স, পার্ট 3। এটা তৃতীয় পর্ব। রবীন্দ্রসঙ্গীত অন্বেষণের সপ্ত সিন্ধু দশদিগন্ত, পর্ব 3। আজকে যারা বাননীয় বক্তারা রয়েছেন তারা আমাদের এই আলোচনা চক্রের দ্বিতীয় ভাগে তারা উপস্থিত হবেন। শ্রী বিপ্লব মণ্ডল এবং শ্রী সুব্রত বাবু মুখার্জি। তার আগে প্রথম পর্বে হবে আমাদের গবেষণাপত্র পরিবেশনা এবং এই অনুষ্ঠানের সূচনা আমরা করব প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। আমি আমার বিভাগের সমস্ত শিক্ষক, আমাদের যিনি বিভাগীয় প্রধান রাজ্যশ্রী ঘোষ মহাশয়াকে অনুরোধ করছি এবং আমাদের যিনি ডিন, ফাইন আর্টসের ডিন প্রফেসর ডক্টর নূপুর গাঙ্গুলি, তাকেও অনুরোধ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানের শুভ সূচনা করতে। সমস্ত শিক্ষক যারা আছেন আমাদের বিভাগের, তাদের সবাইকে অনুরোধ করছি আপনারা আসুন। প্রদীপ প্রজ্বলন এবং রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করুন। আমাদের বিভাগের ছাত্রীদের আমি অনুরোধ করব আমাদের যিনি মাননীয় ডিন মহাশয়া প্রফেসর ডক্টর নূপুর গাঙ্গুলিকে বরণ করে নেওয়ার জন্য। বিভাগীয় প্রধান দিদি আমাদের সামান্য কিছু উপহার দিয়ে সম্মানিত করবেন আমাদের ডিন মহাশয়াকে। আমাদের কৃতজ্ঞতা জানাই আমাদের অনুষদ, চারুকলা অনুষদের অধ্যক্ষকে। এবার আমি একটু অনুরোধ করব ম্যাডাম, একটু যদি আপনার মূল্যবান বক্তব্য দিয়ে আমাদের অনুষ্ঠানের সূচনা করেন। নমস্কার। বিভাগীয় প্রধানা এবং সকল শিক্ষক এবং শিক্ষিকাদের আমার আন্তরিক অভিনন্দন এবং আমার প্রিয় ছাত্রছাত্রীদের আমার প্রাণভরা ভালোবাসা ও আশীর্বাদ। কতখানি যে ভালো লাগছে দুটো কথায় বলে শেষ করতে পারবো না। সপ্ত সিন্ধু ও 10 দিগন্ত, অসাধারণ একটি নামকরণ এই আলোচনা সভার। এবং সব থেকে যেটা
আনন্দ তো বটেই, এবং ভীষণ গর্বেরও বিষয় যে এটা থার্ড পার্ট, মানে আগে দুটো অসাধারণ দুটোই পর্ব হয়ে গেছে। এবং আমি আমার প্রাণ ভরা শুভ কামনা জানাচ্ছি যে বিভাগীয় প্রধানা এবং সমস্ত শিক্ষক শিক্ষিকাদের মস্তিষ্ক প্রসূত যে বিষয়, এইটির মানে ছাত্রছাত্রীদের প্রকৃত অর্থে সমৃদ্ধ করুক। কেননা রবীন্দ্রনাথ ঠাকুর একটা মানে দিগন্ত, একটা মানে এতটুকুও বোধহয় আমরা কেউ স্পর্শ করতে পারবো না এই জীবনে, এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা হাত পাতি ওনার কাছে যে ঠাকুর দাও তোমার গান, সেইটা দিয়ে আমরা অনুষ্ঠানকে, আমাদের মনের যা কিছু কথা তুমি তো সব বলে দিয়ে গেছো, সুতরাং সেইটুকু গঙ্গা জলে আমরা গঙ্গা পুজো করি। তাই জন্যে আজকে আমার এসে ভীষণ ভালো লাগছে, ভীষণ আমি আমার মানে কৃতজ্ঞতা জানাচ্ছি রবীন্দ্রসঙ্গীত বিভাগে যারা আয়োজন করেছেন সকলকে। সকলে খুব সুস্থ থাকো, ভালো থাকো, এবং এরম বারবার এরকম একটা সুন্দর আলোচনা সভার আয়োজন করো সবাই, এইটাই আমার কামনা। নমস্কার। এবার সময় উদ্বোধনী সঙ্গীতের পরিচালনায় আমাদের বিভাগের শিক্ষক শ্রী ত্রিশিত চৌধুরী এবং ডক্টর মহুয়া মুখার্জি, তবলায় সঙ্গত করছেন শ্রী হিন্দোল ভট্টাচার্য এবং কাঞ্চন দে।
ছাত্রছাত্রীদের আমার ভালোবাসা, অনেক শুভেচ্ছা। শিক্ষকদের আমার শুভেচ্ছা জানাই এত সুন্দর সঙ্গীত পরিবেশনের জন্য। আমি এবার আমাদের দিদি, যিনি প্রধানা, বিভাগীয় প্রধানা, তাকে অনুরোধ করছি আপনার বক্তব্য দিয়ে আমাদের সমৃদ্ধ করুন আজ। শ্রদ্ধেয় মাননীয় অধ্যক্ষ শ্রীমতী নূপুর দিদি, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি যে আমাদের এই সেমিনারে এসেছেন আমাদের অনেক পাওয়া। আর ছাত্রছাত্রীদের বলি, খুব সুন্দর গেয়েছো তোমরা, ত্রিশিত স্যার এবং মহুয়া ম্যাডামের পরিচালনায় খুব সুন্দর হয়েছে গান। আমার খুব ভালো লাগছে। সবাই সাদা শাড়ি পরে এসছো, যদিও আমি পরিনি, আমার সাদা শাড়িটা সেরকম আজকে ছিল না, তাই জন্য আমাকে তোমরা আমার অপরাধ নিও না, যে বলবে যে ম্যাডাম পড়েননি আমরা কেন পড়বো। কিন্তু তোমাদের দেখতে ভালো লাগছে, দেখাটা হচ্ছে খুব সুন্দর, কারণ ছবি থাকছে, এটা একটা ব্যাপার। আর সবাই এক হয়ে গেলে কেউ কেউ একটু ব্যতিক্রম থাকুক, এই আর কি। সেই হিসেবে আমি এটা ভাবনা চিন্তা করেছি। প্রথম যে গানটা তোমরা গাইলে সেটা হচ্ছে জাগো জাগরে, অপূর্ব গানটা। এই গানটা আমার গাইতে গাইতে আমি কালকে ভাবলাম যে এটার মূল গান, যেটা থেকে রবীন্দ্রনাথ ঠাকুর নিয়েছিলেন, সে গানটারও মানেটাও অনেকটা, অর্থটাও অনেকটা মিল। মূল গানটা হচ্ছে প্রথম পরবর দিগার হি নাদ কো রচো। পরবর দিগার মানে হচ্ছে যিনি আমাদের লালন কর্তা, ফার্সি ভাষায় ঈশ্বরের একটি নাম, যিনি আমাদের রক্ষা করেন, পালন করেন, লালন করেন। তো সেই তার যে নাদ মানে সুন্দর ধ্বনি, সেই তিনিই রচনা করেছেন যে প্রথম পরবর দিগার হি নাদ কো রচো। তারপরে কি বলছেন, ওমকার রূপ भयो নিরঞ্জন कर कर विस्तार खट सूर करत ত্রিবিধ বিধান। প্রত্যেকটা কথারই খুব সুন্দর সুন্দর মানে। যেমন বলছেন ওমকার রূপ, ওম শব্দটা আমরা ভাঙলে পাই অ, উ এবং ম। অ মানে এখানে বলা হচ্ছে বিষ্ণু, উ মানে শিব, ম মানে ব্রহ্মা। আর পৌরাণিক মতে নিরঞ্জন মানে বিশুদ্ধ বা নির্মল। তার মানে বিশুদ্ধ নির্মল ধ্বনি, যা পরবর দিগার দ্বারা রচিত। এবং কি বলছেন, কর কর বিস্তার খট সুর। খট সুর মানে 6 সুর বলছেন। সা রে গ ম প ধা, হয়তো 6 সুর ছিল, সাকে তো আমরা ওমকার ধরি, তো 6টা সুর। করত ত্রিবিধ বিধান, এটাতে আমার বক্তব্য, আমার মনে হয় 3টে সপ্তক হতে পারে, 3 রকম নিয়ম অনুযায়ী। অনেক পুরনো গান তো। তারপরে বলছেন খট রাগ কি खट 30 रागिनी सुनत वेद प्रमाण। खट राग की खट 30 রাগিনী মানে হচ্ছে 6 রাগের 36 রাগিনী, এটা বৈদিক মত। তারপরে বলা হচ্ছে রট দেব নাগ গন্ধর্ব কিন্নর और সুর নর জান। মানে এই সুর সবাই মিলেই রচনা করেছে, যে দেবতা, গন্ধর্ব, কিন্নর এবং সুরই আমাদের প্রধান ভেতরের জান আর কি। তো বলছে কর বীন কর সুর সাধ, হাতে বিন নিয়ে কর সুর সাধ। কি করবে না, বাণী সহিত রাগ কি তান, বাণীর সঙ্গে রাগের তান করবে। নিত গাওয়াত, কে গাইবে, শিব শঙ্কর হরনাথ। এটা হরনাথের রচনা। হরনাথের সম্পর্কে খুব একটা পাওয়া যায় না, যদি কেউ পাও আমাকে জানিও। কিন্তু গানটার মানেটা আমি এরকমভাবে ভেবেছি। এবং জাগো জাগরের সঙ্গীত নিশ্চয়ই তোমরা খানিকটা রিলেট করতে পারছো, যে কোথায় কোথায় সুরটাই উনি প্রধান বলেছেন, তাই না? সুরকেই উনি দেবতা বলেছেন জাগো জাগরের সঙ্গীত। তো সেই সুরের কথাই কিন্তু বলা হয়েছে, মানে উনি ওর থেকে নিয়ে বাংলায় কীরকম উত্তরণ ঘটিয়েছেন এই গানটা। এবং গানটার সঙ্গেও অনেকটা মিল আছে। আমি একটু গানটা হালকা করে শোনাচ্ছি। প্রথম পরবর দিগার হি নাদ কো রচো, চিন্তা দিতে কথা গরি গনে ধার। প্রথম পরবর দিগার হি নাদ কো রচো, ओंकार रूप भयो
त्रिविध विधान प्रथम पर वर दिगार नाद को रचो खट राग की खट त्रिसरागनि सुनत वेद प्रमाण रट देवनाग गंधर्व किन्नर और सुर नर नार खट राग की खट त्रिसरागनि सुनत वेद प्रमाण रट देवनाग गंधर्व किन्नर और सुर नर नार कर वीर कर सुर साधवानी वीर कर सुर साधवानी सहित राग की तान नित गावत शिव शंकर हर नाथ करत वखान प्रथम परवर दिगार नाद को रचो ओंकार रूप भयो निरंजन कर कर विस्तार खट सुर करद त्रिविध विधान प्रथम पर वर दिगार नाद को रचो। এবার রবীন্দ্রনাথের গানটার সঙ্গে যেমন জাগরেটা গাও একটু জাগো জাগ পরের লাইনটা এই জায়গাটা প্রেম বঞ্চিত এইটা এই গানটাতে নেই, কিন্তু এটা হচ্ছে দেশের একদম সারে বাবারে সা সারে নিরা পরামাগরে নিসা। আমরা কখনো কখনো কোমল গান্ধারটা উচ্চারণ করি না, বাবা নি সারে গারে। এটা আমাদের বন্দিশে অন্তরায় আমরা পাই, যখন খেয়াল আমরা গাই বন্দিশ গাই, কিন্তু উনি এটা মিডল অক্টেভে না 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 পরিষ্কার গান্ধারটা লাগিয়েছেন। এবং এই যে বন্দিশটা প্রথম পরবর দিগার নাদ কো রচো, খানিকটা তিলক কামদ, পুরোটা আমি বলবো না কারণ তিলক কামদের অনেক অংশ সা পানি সারে গা সারে বাবা সা পারামা গা সারে গা সানে পানি সারে বাবা মা গা সানে সা, এই যে তিলক কামদ। কিন্তু দেশ হচ্ছে রে বাবা নি সানে রা পারামা রে গা নে সা, ওই পানি সারে গা রেপা মা ওই অংশগুলো ওইভাবে তিলক কামদের দেশে যাবে না। তো কিন্তু কোমল গান্ধারটা এত সুন্দর, আমি গানটা শুনছি আর ভাবছি যে কোথায় তফাৎ। আমি তো এত চর্চা করিনি, কিন্তু কালকে থেকে আমি তোমাদের গানটা শোনার পরে আমার মনে হলো, কারণ আমি মূল গানটা নিয়ে অনেক চর্চা করছি যে কি থেকে উনি কপি পেস্ট করেছিলেন নাকি কোথায় উত্তরণ ঘটেছিল। তো অনেকগুলো গান আমার রেকর্ডিংও হয়ে গেছে, তোমরা রেকর্ডিংগুলো কালেক্ট করো, এই বছরই হয়তো বেরোবে। এরকম অনেক গান, যেমন তৃষিত ওই গানটা গাও কি, হৃদয় বাসনা পূর্ণ হলো, একটু শোনাও তো একটা লাইন।
এই এই এসকেলেশন, এই মহুয়া গাও, যে গাইবে। তা একটু গা, হৃদয় বাসনাটা জাস্ট এক লাইন গা। আমি আমি পাঞ্জাবি টপ্পাটা একটু বলবো। হ্যাঁ, হৃদয় বাসনা পূর্ণ হলো। যেমন মিয়াবে মনুলে, মিয়াবে মনুলে, साड़ी जा गला शराबन, साड़ी जा गला दिल रहंदा बेकरार बे मिया वे मनुल मिया 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 वे मनुल। অন্তরাটা শোনো সবে জগত জানে, হৃদয় বাসনা পূর্ণ হলো। এবার অন্তরাটা আমাদের যেরকম আছে, কাছে কাবু সরে রমঝ সমঝ লে, কাছে কাবু সরে রমঝ সমঝ লে, মৌলা করে त्वडा भाला वे मिया मिया वे मनुल, साड़ी जा गला शराबन, साड़ी जा गला दिल रहना बेकरार वे मिया वे मनुल। এই হচ্ছে এরকম বহু গান যেগুলো চর্চা করতে পারো তোমরা, করলে রবীন্দ্রনাথের গানটা খুব সুন্দর হয়, আরো আরো বাড়বে গানটা। এইটুকুই আমার বক্তব্য। পরে আবার কখনো বড় অনুষ্ঠান পেলে, আসর পেলে আমি আরো গান নিয়ে চর্চা করতে পারবো। ভালো থেকো, ধন্যবাদ। এইটুকুতে মন ভরল না, মানে খিদেটা রয়ে গেল। আমরা আশা করি খুব তাড়াতাড়ি এরকম একটা ওয়ার্কশপ যদি আমরা অর্গানাইজ করতে পারি, সেখানে দিদিই বলবেন। তো এটুকুতে কিছুই হয় না, তবু যে ঝলকটা উনি দিলেন এটা অসাধারণ, মানে কি বলবো, ভাষায় প্রকাশ করা না। বিশেষ করে পাঞ্জাবি টপ্পাটা, মানে উনি যে বাঙালি, মানে এটা ভাবাই যাচ্ছে না। উনি খেয়াল গান করেন, সব করেন, পুরাতনী করেন, সবই করেন, কিন্তু আবার পাঞ্জাবি টপ্পাটা পুরো পাঞ্জাবিদের মতো করেই গাইছেন। উচ্চারণটা এটা শিক্ষণীয়, ভাবা যাচ্ছে না। আমি বুঝতে, মানে আমি যদি না দেখতাম দিদিকে, আমি ভাবতাম যে কোনো কেউ এসছেন হয়তো, কোনো পাঞ্জাবি কোন টপ্পা। হ্যাঁ, মানে অসাধারণ, মানে উচ্চারণ, ওই নুয়ান্সেসগুলো, মানে বোঝা যাচ্ছে না উনি বাঙালি। এটা কিন্তু মানে তোমরা শেখো, মানে এটা খুব শেখার বিষয়, শিক্ষণীয় এটা। আর হ্যাঁ, নূপুর দিয়ে কিছু বলতে চাইছে, আসুন দিদি। আমার একটা অনুরোধ রইল, ওয়ার্কশপ যদি করো আমাকে তোমরা কিন্তু ডাকবে শুনবার জন্যে। মানে সত্যি কথা বলতে কি, রাজশ্রীকে যত দেখি আমি খুব ওকে শ্রদ্ধা করি, ওর গুণকে, এবং মানুষটাও ভীষণ ভালো মেয়ে। ও একটা এত অসাধারণ করলো, মানে কেন মনে হচ্ছে শেষ হলো। সেইটাই বলছি, তোমরা যদি ওয়ার্কশপ করো আমাকে ডেকো, আমি অংশগ্রহণ করব, মানে উদ্বোধনের জন্য নয়, অংশগ্রহণ করব, শেখবার জন্যে, শেখবার জন্যে আসবো।
সত্যি একটা গুণের আধার রাজশ্রী। তোমরা কদিন আগে আমি ভোকাল ডিপার্টমেন্টে কাজী নজরুল ইসলামের ওপর করেছিলাম। ও যে কি অপূর্ব করেছিল, আমি সারা রাত ঘুমোতে পারিনি ওর একটা গানেতে। খুব ভালো থাক, সুস্থ থাক, গান করুক এবং তোমাদের সমৃদ্ধ করুক, তোমরাও শেখো, এইটাই আমি বলতে চাইছিলাম। আমি একটা কথা বলি, দিদিকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। উনি যে মানে ইচ্ছা প্রকাশ করেছেন, মানে অবশ্যই আপনাকে ছাড়া তো হবেই না অনুষ্ঠানটা। একদম, অবশ্যই অবশ্যই মনে রাখবো আমরা এটা। এবং একটা কথা না বললেই নয় যে দিদি মানে রাজশ্রী দি যে আমাদের বিভাগের শিক্ষক, মানে ওনাকে যে আমরা পেয়েছি এটা আমাদের সৌভাগ্য। শুধু সেটা নয়, উনি তো শাস্ত্রীয় সঙ্গীত চর্চা করেছেন, মানে করছেন বহু বছর, কিন্তু ওনার রবীন্দ্রসঙ্গীতের প্রতি যে শ্রদ্ধা সেটা কিন্তু বিরল। কারণ শাস্ত্রীয় সঙ্গীত যারা চর্চা করেন, আমি বেশিরভাগই দেখি, আমি কেন, এটা সবারই মানে অভিজ্ঞতা আছে যে তারা রবীন্দ্রসঙ্গীতকে সঙ্গীত মনে করেন না। এবং এটা ইতিহাসে ঐতিহাসিকভাবেই সত্য, মানে আগেও হয়েছে, রবীন্দ্রনাথের সময় তো হয়েছেই। তো সঙ্গীত নয়, ওটা সঙ্গীতের পর্যায়ে ফেলেনি। কি আছে রবীন্দ্রনাথের গান, কিন্তু দিদি আমাদেরকে শিখিয়েছেন যে মানে দিদিও মানে রবীন্দ্রসঙ্গীত মানুষদেরও শেখা উচিত রবীন্দ্রনাথের গান কীভাবে শ্রদ্ধা করতে হয়। হ্যাঁ, মানে যারা রবীন্দ্রসঙ্গীত গায় শেখে তাদেরও শ্রদ্ধা নেই, মানে সবাইকে মিলিয়েই বলছি। কারণ ওইভাবে যে সঙ্গীতের যদি সেই রকম জ্ঞান না থাকে, সঙ্গীতের প্রতি যদি শ্রদ্ধা না থাকে, তাহলে রবীন্দ্রনাথের গান বুঝবে কী করে। দিদি সেই জায়গায় মানে আছেন এবং সেই জায়গায় তিনি পৌঁছেছেন তার সাধনা দিয়ে। আমরা দিদিকে এত কাছ থেকে পাচ্ছি, এত স্নেহ। উনি ওনার মধ্যে মানে কি বলবো, উনি একজন অ্যাডমিনিস্ট্রেটর, কিন্তু আবার অ্যাডমিনিস্ট্রেটর নন, মানে উনি আমাদের সবাইকে নিয়ে কাজ করেন, সবার মধ্যে কাজ এভাবে মানে দিয়ে দেন যে তোমরাও করো, তোমরাও এসো। হ্যাঁ, যেটা আমরা আজকে বলতে দ্বিধা নেই যে এই পরিবেশটা আমরা পাইনি আগে। হ্যাঁ, তো সবাই তো ক্ষমতা চায়। মানে এটা বলছি, আমি জানি না এত অকপটে হয়তো বলা উচিত না, কিন্তু আবার না বলেও থাকতে পারি না, কারণ এটা সত্যি আমাদের পাওনা। আমরা এত সদ্য জয়েন করেছি, বেশি দিন হয়নি, কিন্তু দিদির জন্য আমরা অনেক কিছু শিখেছি, উনি আমাদের শিখিয়েছেন। তো এটা আমাদের ভাগ্য, ওটা অনেক বড় পাওয়া, জীবনের বড় প্রাপ্তি। এবং তোমরাও দিদি যে তোমাদের ক্লাস নেন, এত যত্ন করে শেখান, ওনার তো কোনো প্রয়োজন নেই এইভাবে শেখানোর, মানে ঠিক আছে, কিন্তু উনি তো নিজেকে নিয়ে ব্যস্ত থাকতে পারতেন, অনুষ্ঠান করতে পারতেন, অনেক কিছু করতে পারতেন, কিন্তু কেন উনি আমাদের সময় দিচ্ছেন? কারণ উনিও চান যে আমরা শিখি রবীন্দ্রসঙ্গীত যারা গায় তারাও ক্লাসিক্যালটা গাইতে পারুক, এটা একটা বড় ব্যাপার। হ্যাঁ, দিদি যদি কখনো কাউকে বলে যে তোমরা গাইতে পারবে খেয়াল, তো সেটাকে সেইভাবে নিও, মাথায় করে নিও, কখনো অশ্রদ্ধা করো না। তো এটা আমাদের ভাগ্য, উনি যখন চলে যাবেন তো এটা একটা বিশাল বড় শূন্যস্থান, এটা কখনোই পূরণ হবে না। কারণ হয়তো আমরা শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞ অনেককে পেতে পারি, কিন্তু রবীন্দ্রনাথের গান শ্রদ্ধা করেন এমন কাউকে পাবো না, এটা আমি হলফ করে বলতে পারি। তো ওনার জন্যই এই ইন্টারন্যাশনাল সেমিনারটা হচ্ছে এইভাবে নিয়ম করে, গবেষণাপত্র পরিবেশনা এগুলো তো সেভাবে হতো না, রেজিস্ট্রেশন, তো সবটাই হয়েছে ওনার জন্য, ওনার ইচ্ছাতে। তো আরও অনেক কিছু আছে, এত কিছু বলবো না, কিন্তু মানে বলবো না মানে বলবো, কখনো তো বলবোই একটু একটু করে। যাই হোক, এবার হ্যাঁ, এবং আরেকটা বিষয় যে এই যে সেমিনারের যে নামকরণ, এটা কিন্তু করেছেন আমাদের স্কলার, একজন খুব ভালো স্কলার, ও মানে ওর ভবিষ্যৎ অনেক বড় হবে আমরা জানি, খুবই উজ্জ্বল, সে হচ্ছে সুকান্ত চক্রবর্তী। ও ডক্টরেট হতে চলেছে, ওরই নামকরণ এটা, এবং এই নামকরণটা আমরা এটাই চলবে, কারণ এটা এত সুন্দর। এবং দিদি আজকে আমাদের মানে চারুকলা অনুষদের অধ্যক্ষা প্রশংসা করেছেন, তো এটা আমাদের প্রাপ্তি। সুকান্তকে ধন্যবাদ দিয়ে ছোট করব না, ও তো আমাদের সঙ্গেই আছে, আমাদের ভালো চায়, বিভাগের ভালো চায়, বিভাগের সমৃদ্ধি হোক এবং বিভাগের আরও উন্নতি হোক, এটাই চায় ও। তো সেই জন্য ওকে ধন্যবাদ দেবো না, তুমি এরকমই থেকো আমাদের পাশে। আর ছাত্রছাত্রীদের তোমাদেরকে আমার ভালোবাসা, তোমরা খুব সুন্দর গেয়েছো, আর এত কম উপস্থিতি যেটা খুব দুঃখজনক, উপস্থিতিটা হারটা আরও বাড়ানো উচিত, কারণ এইগুলো আর ফিরবে না, এই দিনগুলো এগুলো রয়ে যাবে। আমরা যা পেয়েছি যখন আমরা ছাত্রী ছিলাম, ছাত্রাবস্থায় যা পেয়েছি, এটা কিন্তু ওটা আমাদের সম্পদ, ওগুলো নিয়ে আমরা এখনো বাঁচছি, ওগুলো থেকে ধার করে করে আমরা চলছি। তো তোমরা পাচ্ছ না, তোমরা নিজেরা হারাচ্ছ, কিছু বলার নেই, বন্ধুদেরকে বলো দয়া করে। যাই হোক, এবারে আমরা আমাদের
হ্যাঁ, এবার আমরা পেপার প্রেজেন্টেশন পর্বে প্রবেশ করব। আর আমাদের চেয়ারপারসন হিসেবে থাকবেন আমাদের অনুষদ অধ্যক্ষা নূপুরদি, ডক্টর নূপুর গাঙ্গুলি, এবং দিদিকেও আমরা অনুরোধ করেছি আমাদের বিভাগীয় প্রধানকে, দিদিও আমাদের চেয়ারপারসন হিসেবে থাকবেন। এবার আমি এই কাগজটা এবার দিদিকে দিয়ে দেবো, আপনারা নাম ডেকে নেবেন। হ্যাঁ, আচ্ছা, সময় হচ্ছে অনধিক 10 মিনিট। সময়টা প্লিজ সবাই মেনটেন করবেন, কারণ অনুষ্ঠান পরে মধ্যাহ্নভোজন আছে, তারপরে আবার আমাদের অতিথি যারা বক্তা আছেন তাদের বলা আছে, তো অনেকটা প্রলম্বিত অনুষ্ঠান। সেই জন্য আপনারা যদি একজন দেরি করে বলেন তাহলে পুরোটাই অনুষ্ঠানটা প্রলম্বিত হবে। তাই জন্য সবাইকে অনুরোধ করছি প্লিজ, হ্যাঁ, একটুখানি সময়টা মেনটেন করবেন, 10 মিনিটের মধ্যে বলার চেষ্টা করুন। নমস্কার, সম্মানীয় বিভাগীয় প্রধান এবং আমাদের অধ্যক্ষাকে আমার প্রণাম জানিয়ে, এবং আমার শিক্ষকরা বসে আছেন তাদেরও প্রণাম জানাই। এবং আজকে যাদের জন্য এই গবেষণাপত্রের শিরোনাম আমি নির্ধারণ করেছি, যে রবীন্দ্রসঙ্গীত গবেষণা, প্রস্তুতি, পরিধি ও প্রক্রিয়া, এই আলোচনাটা খুব দীর্ঘ এবং আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ এই দিক থেকে যে যারা গবেষণা করছেন তারা তো একরকম একটা গবেষণা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছেন, কিন্তু যারা নবীন শিক্ষার্থী, গবেষণা আগ্রহী, তাদের পক্ষে কিভাবে একটা রবীন্দ্রসঙ্গীতের মতো পরিবেশনমুখী একটা শিল্পের একটা গবেষণামুখী প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে, সেটাই হচ্ছে আমার মূল আজকের আলোচনার বিষয়। গবেষণাপত্রের উদ্দেশ্যগুলো সাধারণত যেটা হয় যে নতুন একটা কিছু দিগন্ত সকলের সামনে উপস্থাপন করা। আমি এদিক থেকে নতুনত্ব আমার আলোচনাটা, কারণ গবেষণা নিয়ে বিভিন্ন রকমের গ্রন্থ কিংবা বিভিন্ন রকমের প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়, যেটাকে আমরা গবেষণার ভাষায় বলি পদ্ধতি বিজ্ঞান, মেথোডোলজি, রিসার্চ মেথোডোলজি। আমার আলোচনা আজকে সেই দিকে যাবে না। আমাদের আলোচনা হচ্ছে কিভাবে তোমরা যারা নবীন গবেষক হতে চাও, কিভাবে প্রথম রবীন্দ্রনাথকে নিয়ে চিন্তা করবে। আমি যখন রবীন্দ্রভারতীতে রবীন্দ্রসঙ্গীত নিয়ে পড়াশোনা করতে আসি, তার আগেই আমার আরেকটা বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর সম্পন্ন হয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, সমাজকর্ম এবং গবেষণা। আমার বিষয়টাই ছিল গবেষণার ওপর। তো সেখানে আমি দেখতাম সামাজিক বিজ্ঞান অনুষদের যেই নিয়ম কানুন, আচার অনুষ্ঠান গবেষণার, সেটা একদমই ভিন্ন। কিন্তু পরিবেশনমুখী যে কোনো শিল্প, ছবি আঁকা, গান গাওয়া, বাচিক শিল্প হতে পারে, নাট্যশিল্প হতে পারে, এই শিল্পগুলোর ক্ষেত্রে আমি সবার প্রথমেই বলি যে আমাদের একটা সাধারণ প্রবণতা থাকতে হবে, না হলে ওইটার গবেষণা করতে গিয়ে আমরা খুব একটা সফল হতে পারবো না কখনই। কারণ আমাদের পরিবেশনমুখিতা যদি না থাকে, কেবল গান গাইতেই হবে এমন বলছি না, কিন্তু অন্তত গানের ব্যাপারে আগ্রহ আছে এবং স্বভাবজাত একটি কান আছে, তার পক্ষেই কিন্তু গবেষণার দিকে অগ্রসর হতে হবে। আমরা শুরুতেই দেখলাম আমাদের শ্রদ্ধেয় বিভাগীয় প্রধান, আমার গুরু শ্রীমতী রাজ্যশ্রী ঘোষ, উনি যা বললেন এটাই কিন্তু এক ধরনের গবেষণা। কিন্তু এই গবেষণাটাকে পেপারে কিভাবে প্রেজেন্টেশন করতে হবে সেটার কিন্তু অনেক রকম নিয়ম কানুন আছে। তো আমি আজকে নিয়ম কানুনে যাব না, আমি শুধু বলবো তোমাদের ব্রেইনস্টর্মিং এবং ক্রিটিক্যাল থিঙ্কিং, এই দুটো বিষয় নিয়ে কিভাবে ব্রেইনস্টর্মিং করব, যে রবীন্দ্রনাথ নিয়ে আমরা আসলে কি জানি। রবীন্দ্রনাথ নিয়ে আমরা পরীক্ষার খাতায় সবার শুরুতে লিখি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বপথিক ছিলেন, সমস্ত কলায় শিল্পে উনি দিগ্গজ ছিলেন, এইগুলো আমরা বলি। কিন্তু আসলে রবীন্দ্রনাথ কি, আমাদের রবীন্দ্রনাথ নিয়ে ধারণাটা কেমন আসলে, সেটা জানার জন্য প্রথমেই পড়তে হবে রবীন্দ্র জীবনী। এবং আমরা অনেকেই হয়তো জানি রবীন্দ্র জীবনী দুটো প্রবাহে আমাদের পশ্চিমবঙ্গে প্রবাহিত হয়েছে। প্রথমত একটি হচ্ছে প্রভাত কুমার মুখোপাধ্যায়ের এবং আরেকটি প্রশান্ত কুমার পালের, ওনাদের
কি বলবো, একটা অসাধারণ রবীন্দ্র জীবনী। আবার অনেকেই হয়তো জানি বাংলাদেশ থেকে ঠিক একই প্রবাহে বাংলা একাডেমি থেকে রবীন্দ্র জীবন বলে একটু ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে রবীন্দ্র জীবনী আবার কিন্তু নতুন আকারে মুদ্রিত হচ্ছে। একটু পেছনে ফিরে গেলে প্রথম রবীন্দ্র জীবনী নিয়ে চর্চা শুরু হয় কিন্তু রবীন্দ্রনাথের আমলে এবং রবীন্দ্রনাথের ইচ্ছায়, রবীন্দ্রনাথের প্রবল, মানে ইচ্ছায় বললে ভুল হবে, প্রবল ইচ্ছায়। সেটি করেছিলেন হেমলতা দেবী, রবীন্দ্রনাথের জ্যেষ্ঠ ভ্রাতা দ্বিজেন্দ্রনাথের পুত্র, দীপেন্দ্রনাথের দ্বিতীয় স্ত্রী হেমলতা দেবী, তারই আগ্রহে। এবং তার পরবর্তীতে তো প্রশান্ত কুমার পাল অবধি, এই অবধি আরো অনেকেই রবীন্দ্র জীবনী ছোট ছোট করে লিখেছেন। আমি বলবো যে রবীন্দ্র জীবনী পাঠ করার পূর্বে, মানে প্রশান্ত কুমার, প্রভাত কুমার এবং বাংলা একাডেমি পড়বার পূর্বে ওই গ্রন্থগুলো আমাদের পাঠ করা প্রয়োজন। এই গ্রন্থগুলোর প্রাপ্তিস্থান অবশ্যই আমাদের এখানকার যে কেন্দ্রীয় গ্রন্থাগার আছে, বিভাগে আমাদের একটি অত্যন্ত সমৃদ্ধ গ্রন্থাগার আছে। বিশ্বভারতীর রবীন্দ্র ভবন, জয়কৃষ্ণ লাইব্রেরি আমাদের যেটা আছে উত্তরপাড়ায়, এবং নিত্যগোপাল লাইব্রেরি আছে চন্দননগরে, টেগোর রিসার্চ ইনস্টিটিউটের গ্রন্থাগার আছে আমাদের কালীঘাটে, এবং বঙ্গীয় সাহিত্য পরিষদ তো আছেই, রামমোহন লাইব্রেরি। আমি একটু জাস্ট কয়েকটার কথা বললাম। এবং বিশ্বভারতীর সঙ্গীত ভবনের যে গ্রন্থাগারটি আছে, এটি একটি আকর রবীন্দ্রনাথের জীবনী পাঠের জন্য। এবং এই দৃষ্টিভঙ্গিটা এমন হওয়া উচিত যে একটা সামগ্রিক দৃষ্টিভঙ্গিতে এই এতগুলো জীবনী সংক্রান্ত গ্রন্থ আমাদের কিন্তু পাঠ করা উচিত। না হলে আমাদের কাছে রবীন্দ্রনাথ কেবলই একজন বিশ্বপথিক। ওই রবীন্দ্রনাথের অচলায়তন নিয়ে আলোচনা করো, রবীন্দ্রনাথ ছিলেন বিশ্বপথিক। ওই যে খাঁচকাটা গল্পটা মনে করিয়ে দিতে চাই, একটা গল্প ছিল না যে কুমির নিয়ে রচনা করো, কুমির নিয়ে রচনা তো শিখে নিল, এবার সে পরীক্ষায় যখন লিখতে বসলো তাকে বলা হলো গরু নিয়ে লেখো। সে বললো গরু মাঠে ঘাস খাচ্ছিল, তার পাশে একটি নদী বয়ে গেছে, সেখানে একটি কুমির ছিল, খাঁচকাটা খাঁচকাটা খাঁচকাটা। তারপরে বললো বাড়ি নিয়ে লেখো তো, ও বাড়ি, আমার বাড়ি একটি গ্রামের পাশে, তার পাশে একটি নদী বয়ে গেছে, ছিল একটি কুমির, খাঁচকাটা খাঁচকাটা। তো আমাদের কাছে রবীন্দ্রনাথের ধারণা কিন্তু খাঁচকাটা খাঁচকাটা। এই ধারণাটা রবীন্দ্রনাথ কি সেটার একমাত্র ধারণা কিন্তু কেবলমাত্র আমাদের রবীন্দ্র জীবনী পাঠের মাধ্যমেই অর্জন করা সম্ভব। দ্বিতীয়ত, রবীন্দ্রনাথের নিজস্ব সৃষ্টি, এইটা নিয়ে আমি খুব অতি সম্প্রতি আমি আরো অবগত হয়েছি। সেটা হচ্ছে রবীন্দ্র রচনা বিধান, অনুত্তম বাবুর লেখা, প্রায় 17 খণ্ডে প্রকাশিত হয়েছে। এর মধ্যে রবীন্দ্র রচনাবলী তো আছেই, সেটা নিয়ে আমি পরে কথা বলছি। মানে রবীন্দ্রনাথ কি লিখেছেন, কতটা লিখেছেন, কেন লিখেছেন, কি কি জিনিস পাওয়া যাবে, তার একটা বিশাল বিস্তারিত তোমরা কিন্তু পেয়ে যাবে। এটি আমাদের কেন্দ্রীয় গ্রন্থাগারেও পাওয়া যাবে এবং রবীন্দ্র ভবন বিশ্বভারতীতেও পাওয়া যাবে। কারণ এই গ্রন্থ ক্রয় একটি ভীষণ কঠিন কাজ ছাত্রছাত্রীদের জন্য, তাই গ্রন্থাগার কিন্তু আমাদের সবচেয়ে ভালো বন্ধু। তো এই যেই জায়গাটা আমি আলোচনা করলাম যে রবীন্দ্রনাথের প্রকৃতির প্রতিশোধ কবে লিখেছেন, কেন লিখেছেন, কি ইন্সপিরেশন ছিল, তার থেকে কি কি মৌলিক জিনিস এসছে, পরবর্তী রচনায় সেটার কি কি প্রভাব, এটা জানতে গেলে আমাদের অবশ্যই কিন্তু পড়তে হবে এই বইটি, যেটির কথা বললাম, রবীন্দ্র রচনা বিধান। তাছাড়াও আরো কিছু ছোট ছোট বই পাওয়া যায় যেখানে এগুলো পাওয়া যাবে। তোমাদের উচিত গ্রন্থাগারে গিয়ে ক্যাটালগ ধরে ধরে, সেখানে নাম থাকে এবং কিছু ক্যাটালগ ইন্ডেক্স নাম্বার বলে সেগুলোকে। এই প্রসঙ্গান্তরে একটু বলে রাখি, এই ইন্ডেক্স নাম্বারগুলো সম্পর্কে আমাদের কিন্তু ধারণা নিতে হবে। সেখানে লাইব্রেরিতে যারা লাইব্রেরিয়ান আছে ওনাদের কাছ থেকে আমরা শিখে নিতে পারি, কিংবা এই নিয়ে জগমোহন মুখোপাধ্যায়ের একটি গ্রন্থও আছে, সেটিও আমরা পাঠ করে নিতে পারি। গেল। তাহলে প্রথম বললাম রবীন্দ্র জীবন, তারপর বললাম রবীন্দ্রনাথের রচনার সম্পর্কে জানা, তারপর আমাদের আসলে পড়া উচিত রবীন্দ্র রচনাবলী, বিশেষ করে গান সংক্রান্ত গ্রন্থগুলো আমাদের সবার আগে পড়া উচিত। রবীন্দ্রনাথের গীতগ্রন্থের একটি গীতবিতানের আগে প্রায় 14টি গ্রন্থ প্রকাশ হয়েছে। মানুষ কবিতার বই আগে বের করত, কিন্তু গানের বই কিন্তু এভাবে কেউ এত সুন্দরভাবে বের করেননি। তার মধ্যে প্রত্যেকটা গানের বইয়ের বিবর্তনের সাথে সাথে আমাদের গীতবিতান আজকের গীতবিতান হয়ে উঠেছে, অখণ্ড গীতবিতান। সেই গীতবিতানের বানান, তার স্পেসিং, এই সবগুলো রীতি কিন্তু রবীন্দ্রনাথের হাত পেকেছে ওই 14টি গানের বই লিখতে লিখতে। এবং তিনি তো কবি ছিলেন। আমরা যদি ভেবে নেই যে আমাদের গলায় অসম্ভব সুর আছে, আমরা রাগ সঙ্গীতে পারদর্শী, স্বরবিতান আছে এবং গীতবিতান আছে, আমাদের তো হয়ে গেল, আর তো কোনো কিছু জানবার দরকার নেই। এই ধারণাটা যদি আমাদের হয়ে যায়, আমরা কখনোই কিন্তু রবীন্দ্রসঙ্গীত, যেমন আজকেই দেখছিলাম আমরা গাইছিলাম নক্ষত্র,
ওটা কিন্তু নক্ষত্র হবে। রবীন্দ্রনাথের এই নিয়ে কিন্তু নিজস্ব একটি লেখা আছে, বাংলা শব্দতত্ত্ব বলে। তো গবেষণা না করলে কখনোই কোনো পরিবেশনমুখী শিক্ষার আমার মনে হয় না বিকাশ সম্ভব। এই রবীন্দ্র রচনাবলী পড়বারও অনেকগুলো ধরন আছে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে রচনাবলী বেরিয়েছে, বিশ্বভারতীর বেরিয়েছে, আমাদের বাংলাদেশ থেকে বেশ 2 খণ্ডে, একটি সম্ভবত প্রতীকের আর একটি প্যাপিরাস থেকে, মানে 4টি প্রবাহে আমরা রবীন্দ্র রচনাবলী দেখতে পাবো। আরেকটি রচনাবলী কালানুক্রমিক রচনাবলী প্রকাশ হতে চলেছে বিশ্বভারতী থেকে, সেটিরও বেশ কিছু খণ্ড এবার বইমেলায় গিয়ে দেখলাম তারও পরের কিছু খণ্ড বেরিয়েছে। তো পড়বার ধরনটা কেমন হবে সেটাও কিন্তু একটা গবেষককে ঠিক করে নিতে হবে। এগুলো আমি কিন্তু বলছি রবীন্দ্রনাথ নিয়ে বা রবীন্দ্রসঙ্গীত নিয়ে গবেষণার পূর্বে একটা আমার মতো নবীন গবেষকদের কি কি পড়া উচিত সেটা নিয়ে। তারপরেই আমি যদি বলি, রবীন্দ্রনাথকে নিয়ে 3টা খুব বড় বড় ঘটনা ঘটেছিল। রবীন্দ্র প্রয়াণ অবশ্যই, তার মারা যাওয়ার পর আমরা আর কোনো সৃষ্টি তো তার পাই না। তারপরে একটা হইচই হয়েছিল তার 1961 সালে, তার জন্ম শতবর্ষে। তারপরেই কপিরাইট আইন যখন উঠে যায় 2000 সনে, তখন একটা তাকে নিয়ে বেশ হইচই হয়েছিল, এবং সার্ধ শতবর্ষ তো গেল কিছুদিন আগে, বছর 10 আগে। তখন এই প্রত্যেকটা সময়ে রবীন্দ্রনাথকে নিয়ে সবচেয়ে বেশি লেখা প্রকাশ পেয়েছে, কারণ যখন এটা বিশেষ দিন ঘনিয়ে আসে তখন কিন্তু তাদেরকে নিয়ে প্রচুর রচনা হয়। আচ্ছা, আমাদের মধ্যে নিশ্চয়ই অনেকের এটা নিয়ে আগ্রহ আছে যে রবীন্দ্রনাথকে নিয়ে এই অবধি কত লেখা বের হয়েছে, সেগুলোর তালিকা কি কোথাও আছে? আছে। আমি আজকে 4টা জিনিসের কথা বলবো যে রবীন্দ্র প্রয়াণের পর থেকে, ইনফ্যাক্ট রবীন্দ্রনাথের 20 শতাব্দী থেকে, মূলত 1900 সাল থেকে যদি ধরি, পপি বন্দ্যোপাধ্যায়ের একটি খুব রবীন্দ্রসঙ্গীতের সমালোচনার ইতিহাস বলে একটি গ্রন্থ আছে, মৌসুমী পালের 2টো গ্রন্থ আছে এই সংক্রান্ত, এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং শিলচর বিশ্ববিদ্যালয় থেকে 2জন গবেষকের এই অবধি রবীন্দ্রনাথ সংক্রান্ত যত প্রবন্ধ, যত সমালোচনা, বিদূষণদের আলোচনা এবং কি বলবো স্তুতিবাচক যত আলোচনা, সমস্ত আলোচনার কিন্তু একটা তালিকা আছে যে কারা করেছে, কতটা করেছে, সেইটা আমাদের অধ্যয়ন করতে হবে। এটা একটা লাইফ টাইম একটা অভিজ্ঞতা হয়তো, কিন্তু আমাদের এটা পড়ে যেতে হবে। পাশাপাশি রবীন্দ্রনাথের যে সমকালীন গান বাজনা হতো, যেগুলো থেকে রবীন্দ্রনাথ আসলে সমৃদ্ধ হয়েছেন, সেইগুলো, হ্যাঁ, ওগো শেফালি বনের মনের কামনা আমি জানতাম রবীন্দ্রনাথের মৌলিক গান, কিন্তু জানতেই গিয়েই জানলাম যে এটি স্বর্ণকুমারীর একটি গানকে হুবহু রবীন্দ্রনাথ অ্যাডাপ্ট করেছিলেন কথা বদলে, কারণ রবীন্দ্রনাথের সেই কথাগুলো পছন্দ হয়নি। সেই কথা, আমার সময় হয়ে গেছে, আমি জাস্ট পয়েন্ট আউট করে যাই আমার আলোচনাটা। এরপরেই আমাদের জানতে হবে যে রবীন্দ্রনাথের গীতবিতানের যে সংস্করণগুলো এসেছিল সেটা নিয়ে, এবং অবশ্যই স্বরবিতানের ইতিহাস জানতে হবে, এবং তার যে স্বরলিপিগুলো স্বরবিতানে মুদ্রিত হয়নি সেটা নিয়ে আজকে একজন আলোচনা করবেন, খুবই মনোজ্ঞ আলোচনা হবে সেটা। এবং পত্রিকা যেখানে রবীন্দ্রনাথের গানের স্বরলিপি প্রকাশ পেত, সেখানে বিভিন্ন গানের কিন্তু বিভিন্ন রকম স্বরলিপি আমরা দেখতে পাই। তাছাড়া রবীন্দ্র পাণ্ডুলিপি আমাদের একদম হাতে কলমে, যেগুলো বিশ্বভারতীতে সংরক্ষিত আছে, দেখতে হবে। আর দেখতে হবে রবীন্দ্রভারতী থেকে প্রকাশিত এখনো পর্যন্ত 58টি গবেষণাপত্র, থিসিস বলবো, গবেষণাপত্র নয়, মানে পিএইচডি গবেষণাপত্র প্রকাশ হয়েছে। সেগুলোতে রবীন্দ্রসঙ্গীত সম্পর্কে অজস্র নতুন নতুন তথ্য পাওয়া যাবে। বিশ্বভারতীতে প্রায় 250 রবীন্দ্রসঙ্গীত বিষয়ক গবেষণা হয়েছে। আমি প্রত্যেকটা থিসিস দেখেছি, দেখে আমার একটা ট্রেন্ড আমার কাছে কিন্তু আছে যে রবীন্দ্রসঙ্গীত নিয়ে কি গবেষণা হচ্ছে, কতখানি হয়েছে। আর সবশেষ হচ্ছে রবীন্দ্রনাথ সংক্রান্ত যত স্মৃতি কথাগুলো প্রকাশিত হয়েছে, সেগুলো আমাদের অধ্যয়ন আবশ্যক। এটা আমি কিন্তু আজকে বললাম, যারা গবেষণা করতে চান তাদের এইটুকু একেবারে মিনিমাম কোয়ালিটি আমার মনে হয়। তা আজকে আলোচনায় আমাকে একটু বেশি সময় দেওয়ার জন্য ধন্যবাদ, এবং আশা করি সবার ভালো লাগবে আজকের বাকিদের আলোচনা। সুন্দর হোক পথ চলা। খুবই ভালো লেগেছে, ভীষণ ইনফরমেটিভ ব্যাপার, আরও শুনতে ইচ্ছে করছে আমারও, কিন্তু সময়ের তো একটা ব্যাপার রয়েছে। তুমি পরে আবার কখনো সুযোগ হলে তখন আবার বলো। আচ্ছা, সুদক্ষিণা মান্না চ্যাটার্জি। Good afternoon to all our connoisseurs and respected
ma'am. My presentation would be Gurudev Tagore and avant-garde with genres of Hindustani classical music. আমি একটু বাংলায় বলে দিই, বিভিন্ন ফর্ম, আমাদের হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিকের বিভিন্ন ফর্ম কবিগুরুকে যেভাবে ইনফ্লুয়েন্স করেছিল এবং তার থেকে উনি কি নিয়েছিলেন বা কি গান, সেটা মানে একটা ভাস্ট একটা সাবজেক্ট, কিন্তু আমি জাস্ট আই উইল লাইক টু টাচ আপন. It is a truth universally acknowledged that Gurudev Rabindranath Tagore was deeply influenced by the richness of Indian classical music. Not only did the ragas cast a spell on Gurudev, he was also attracted to the genres like Dhrupad, Dhamar, Khayal, Tarana, Thumri, Toppa, Bhajan, etc. The music created by Tagore is unique by style, form, and class. To begin with, a small introduction of Rabindranath Tagore's grooming in classical music is necessary. He grew up in the Indian classical tradition of Hindustani classical music or Raga Sangeet. Though he did not adhere to a strict method of formal learning of classical music, yet Gurudev Rabindranath Tagore got his musical training from 4 teachers of Bishnupur Gharana. আমি যতটা রিসার্চ করে মানে পেয়েছি, তবে আপনারা আরো ভালো যারা রবীন্দ্রনাথ নিয়ে এতটা চর্চা করেন ডিপে, তারা আরো ভালো বলতে পারবেন। তবে আমি যতটা রিসার্চ করে পেয়েছি যে উনি 4 জনের কাছে মোটামুটি শিখেছিলেন। নাম্বার 1 ওয়াজ দিলীপ কুমার মুখোপাধ্যায়, 2 বিষ্ণু চন্দ্র চক্রবর্তী, 3 যদুনাথ ভট্টাচার্য ও যদু ভট্ট, and Sri Kantha Singh. If I am wrong, please correct me. Gurudev followed this tradition and later on used it with sheer immaculate artistry without abiding to its strictures. Tagore composed more than 2,000 original songs. If these are classified according to the Hindustani classical Raga Ragini, we may have some idea that how the Raga Raginis and genres heard in his childhood managed to cast along long shadows on his song. Kobi Guru composed almost 268 songs in Raga Bhairavi, 147 in Yaman, 143 songs in Raga Pilu, 142 songs in Raga Khamaj, 138 songs in Raga Bihag, 118 songs in Bhairav Tat other than Kalingra. Kalingra itself, the Raga Kalingra itself, he composed 57 songs. In Raga Kafi, there are 104 songs. In Raga Desh, 96, Kedara 69, Malhar 69, Bahar 54, Chayanat 47, Shahana 47, Asavari 36. So we can see how he was influenced by Hindustani classical music because he had so many raga based songs. Of course, he had many times deviated, as ma'am also gave us an example in the first song, that he had deviated. He had as a Vivadi Swara, he had applied Komal Gandhar in Raga Desh. So these were also there, but mostly the songs were, composed in that basic raga. Then he had deviated for a change or for the sake of his, lyrics, or for the sake of keeping the poetic value intact. These above mentioned songs belongs to various genres. এবার জনারগুলোর কথায় আসছি। যেমন we find Dhrupadang Rabindra Sangeet influenced by Kobi Guru's training in Dhrupad style in Bishnupur Gharana. Khayalang songs, where he adhered to the norm of Khayal songs, he was also influenced by Tarana, another genre of Hindustani classical music. He also had been influenced a lot by the Toppa style, but what he did on Tappa, or what change he brought on the Tappa style, I will be touching upon that afterwards. So he also had a number of songs where he had composed it in the ragas and talas, which are more prevalent for Thumri. So many genres of Indian classical music found their fullest expression in Tagore's music as well. The Dhrupad song had influenced Gurudev deeply, and he had incorporated elements of Dhrupad singing and style into Rabindra Sangeet, is proven in the fact that many of his songs abound in the classical forms of Sthai, Antara, Sanchari, Abhog, or 4 tukas, just like the Dhrupad. তার মানে ফর্মটাও ওনাকে ইনফ্লুয়েন্স করেছিল। ধ্রুপদের যে সাই, অন্তরা, সঞ্চারী, আভোগ, এই 4টে তুক, সেটাও উনি কিন্তু গানের মধ্যে ইনকর্পোরেট করেছিলেন। তাছাড়াও
his songs like Prathomo Adi Tabo Shakti or Shunno Hate Pirihe are set to Shurphak Tal or Sul Tal. So the talas also were incorporated. Shubho Ashone Birajo in Ara Chautal, Bohe Nirantaro in Jhaptal, Kar Milono Chao Birohi in Teora Tal in accordance with the talas of Drupad Gayan. Tagore also composed more than 16 songs set to the rhythm cycle Dhamar. তেমনি ধামারের উপরেও ওনার এত গান ছিল। তো ধ্রুপদ ধামার অলমোস্ট সেম, মানে স্টাইলাইজেশন ইজ অলমোস্ট সেম ওয়েতে গায়কিটা আছে। তো সেখানেও কিন্তু আমরা দেখছি যে রবীন্দ্রনাথ ধ্রুপদ ধামারের প্রতি অত্যন্ত, কারণ ওনার ট্রেনিংটাই হয়েছিল ধ্রুপদে, তো সেই জন্য উনি এই মিউজিকটার প্রতি সবচেয়ে বেশি অ্যাট্রাক্টেড ছিলেন। এবং আরও একটা কথা হলো, দিস সংস were also depicted a somber, serene mood which goes with the Dhrupad Dhama style very well. তার মানে এই গানের যে ধ্রুপদের যে মুড, যে somber, একটা সিরিন, একটা গভীর ডেপথ আছে ধ্রুপদের মধ্যে, সেই জিনিসটাও কিন্তু উনি ওনার গানের মধ্যে ইনকর্পোরেট করেছিলেন, যে ধ্রুপদাঙ্গ গান। গুরুদেব also composed a number of খেয়ালাং songs set to rhythm cycle 3 তাল। রিনঝিন ঘন ঘনরে আমরা সবাই জানি, মন্দির মমকে, or কোথা যে উধাও হলো, to name a few. Though Kobi Guru was never attracted towards Thumri, Thumrite উনি খুব একটা attracted ছিলেন না, still there are some songs composed in the ragas and talas that are prevalent in Thumri singing, viz. Ki Shur Baje Amar Prane, set to raga Pilu or Tumi Kichu Diye Jao in raga Khamaj. The mood and emotions depicted in these songs cater to the Thumri genre. Tagore also incorporated a tarana like Dara Dream, from which he composed the song Shukhohin Nishidin. It's a very popular song, we all know. Tagore was akin to instrumental music. Instrumental music, যন্ত্র সঙ্গীত কিন্তু ওনাকে ভীষণভাবে প্রভাবিত করেছিল, এবং his beautiful composition এসো শ্যামল সুন্দর was inspired by a lilting sitar গাত। আমরা সবাই জানি এসো শ্যামল সুন্দর নাদরে দরে দিম তানা তাদারে দানি, নাদরে দরে দিম তানা তাদারে দানি, নাদরে দরে দানি তানা দিম তানা দেরে না, নাদরে দরে দিম। এটা আমি তারানার বাণী দিয়ে গাইছি, কিন্তু অ্যাকচুয়ালি এটা লিল্টিং সিতার গাত, এবং এই সিতার গাতটা শুনে উনি ইনফ্লুয়েন্সড হয়েছিলেন এবং ইন্সপায়ার্ড হয়েছিলেন, এবং সেই থেকে কিন্তু এই গানটার সাইন লাইনটা উনি তৈরি করেন। সাইন লাইনটা উনি, অন্তরাগুলো অন্য সুর আছে, কিন্তু এই গাতটার স্থায়ীটার থেকে উনি এসো শ্যামল সুন্দর স্থায়ীটাকে কম্পোজ করেছিলেন। হি ওয়াজ ইন্সপায়ার্ড বাই দ্যাট। Tagore was so another thing which ma'am had beautifully rendered actually, Toppa of Shori Miya was never Tagore's cup of tea. So Shori Miya je Toppa theke uni je somosto gangulo korechilen, neither did the forceful and super fast technical prowess of Toppa singing fits into the emotive Robindra Songit. রবীন্দ্র সঙ্গীতের যে ভাব বা কাব্যর যে একটা ভীষণ ইম্পর্টেন্স আছে, সেটার সঙ্গে কিন্তু শরী মিয়ার টপ্পার যে মুড, সেটা একেবারেই যায় না। সেটা ম্যাম দুর্দান্তভাবে মানে রেন্ডার করেছেন। উনি যে অর্নামেন্টসগুলো করছিলেন সেই জায়গাটা দেখো। উই ক্যান হোল হার্টেডলি সে দ্যাট রবীন্দ্রনাথ টেগোর ওয়াজ ইনফ্লুয়েন্সড বাই নিধু বাবু's টপ্পার গায়কি. Though the original version of some of Tagore's Toppa style songs was Shori Miya, but singing style was entirely the Bengali Toppa style of Nidhu Babu. The ornament Zamzama, যেটা ম্যাম দেখালেন এত সুন্দর করে রেন্ডার করে, এইখানে কিন্তু এই জমজমা বলে যে অর্নামেন্টটা, এইটাই কিন্তু শরী মিয়ার টপ্পায় প্রফিউজলি ইউজড হয়। হ্যাঁ, শেষ করো। হ্যাঁ, জাস্ট ছোট্ট করে বলছি। But one thing becomes clear that we probe into the world of Robindra Songit. Usually classical based song have a preponderance. মানে এই জমজমা টপ্পাটা সেইভাবে ইউজ হয় না। Preponderance of Nidhu Babu's টপ্পা is more akin. So we can say that Gurudev song are both poetry and melody. তার মানে উনি কাব্য এবং সুরকে মিশিয়েছিলেন। উনি কোনোদিন এই যে হিন্দুস্তানি ক্লাসিক্যাল ফর্মসগুলো উনি ইউজ করেছিলেন, উনি কিন্তু সেইগুলোকে কোনো প্রাধান্য দেননি। উনি কিন্তু নিজের ওই ভাবটাকেই প্রাধান্য দিয়েছিলেন, যদিও উনি ফর্মসগুলোকে নিয়ে অসাধারণভাবে কাজ করেছিলেন। টুডে we honor Rabindranath Tagore's musical journey by providing samples of diverse musical styles portrayed in Rabindra Songit. সেই জন্য এই ডাইভার্সিটি আছে, অথচ উনি কিন্তু ওনার নিজস্বতা বজায় রেখেছিলেন। সেখানেই রবীন্দ্র সঙ্গীতের সার্থকতা। নমস্কার। আচ্ছা, ব্রততী সাহা, আমার একটা জিনিস মনে হচ্ছে যে সময়টা তো খুবই কম,
মানে লাইন বাই লাইন না পড়ে যেটা বিষয়বস্তুটা যদি এক্সটেম্পোর ভাবে বলা যায় আমার মনে হয় অনেক বেশি অ্যাট্রাকটিভ হবে, পুরোটা বলে নিতে পারবে। উপস্থিত সকল গুরুজনকে আমার প্রণাম এবং সকলকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার প্রেজেন্টেশন আনছি। আমার আজকের বিষয় হলো বৈচিত্র্যের বিচিত্র। নিজের ৭০তম জন্মদিনে বক্তৃতায় রবীন্দ্রনাথ বলেছিলেন, বিচিত্রের লীলাকে অন্তরে গ্রহণ করে তাকে বাইরে লীলায়িত করা, এই আমার কাজ। যে বিচিত্র বহু হয়ে খেলে বেড়ায় দিকে দিকে, সুরে গানে নৃত্যে চিত্রে বর্ণে বর্ণে রূপে রূপে, সুখ দুঃখের আঘাতে সংঘাতে ভালো মন্দের দ্বন্দ্বে, তার বিচিত্র রসের বাহনের কাজ আমি গ্রহণ করেছি। বৈচিত্র্যের বিচিত্র বলতে এখানে মূলত আমি বিচিত্র পর্যায়ের গানকেই আলোচনার বিষয় হিসেবে রেখেছি। সকলেই আমরা জানি যে রবীন্দ্রনাথের গানকে ৬টি পর্যায়ে ভাগ করা হয় এবং তার মধ্যে আনুষ্ঠানিক এবং স্বদেশ পর্যায়ের কোনো উপপর্যায়ের শাখায় বিভক্ত নয়। সেই কারণেই বিচিত্র অর্থাৎ প্রেম, পূজা, প্রকৃতি, স্বদেশ প্রভৃতি বিচিত্র ভাব নিরপেক্ষ যে গান, তাই হলো বিচিত্র। রবীন্দ্রনাথ বোধহয় সচেতনভাবেই সচেতনতা অবলম্বন করেই এই পর্যায়টিকে বিবিধ নাম না দিয়ে বিচিত্র পর্যায়ে আখ্যায়িত করেছিলেন। বিচিত্র পর্যায়ের গানের সূচনা ঘটে নটির পূজা নাটকের নটি অর্থাৎ শ্রীমতীর আত্মনিবেদনের গান আমায় ক্ষম হে ক্ষম গানটির মাধ্যমে, কবির ৬৪ বছরের রচনা। উক্ত গানটির বেশ কিছু গান দেখা যায়, উক্ত গানটি ছাড়াও বেশ কিছু গানে দেখা যায় যে নাচ অর্থাৎ নৃত্যই প্রাধান্য পেয়েছে এই গানে, তবে ভিন্নভাবে। কোথাও তিনি নটরাজকে বলেছেন নৃত্যের তালে তালে তিনি যেন সকল বন্ধন জড়তাকে কাটিয়ে তোলেন। অনুরূপভাবেই পরিত্রাণ নাটকের ধনঞ্জয় চরিত্রটির গানের মাধ্যমে ভয়ের বন্ধন ছিন্ন করে অভয়ের পথে যাত্রা করতে বলেছেন। নটরাজ যে সৃষ্টি এবং ধ্বংসের মেলবন্ধিত রূপ, তারই প্রমাণ পাওয়া যায় পরবর্তী গানটিতে। গানটি তপত্যি নাটকের বিপাশা চরিত্রের গান। বিচিত্র পর্যায়ের পরবর্তী গানটি রচনার পিছনে একটি ইতিহাস আছে। ১৯২৩ সালে কবি গিয়েছিলেন কাথিয়াওয়াড় ভ্রমণে। ভ্রমণ শেষে তিনি যখন শান্তিনিকেতনে ফিরে এলেন তখন তার সঙ্গে নিয়ে এলেন এক কাথিয়াওয়াড়ের এক চাষি পরিবারকে। তাদের ১২-১৩ বছরের একটি কন্যা ছিল, যে দু হাতে দুটো মন্দিরা নিয়ে অপূর্ব দেহভঙ্গিমায় সুন্দর নাচ সে একটা জানতো। সেই নাচ আশ্রমবাসীকে দেখানোর উদ্দেশ্যেই তাদেরকে নিয়ে আসা এবং চৈত্র মাসের শেষে আম্রকুঞ্জে বসে মেয়েদের নাচের আসর বসানো হয় সেই নাচ দেখানোর জন্য। এই নাচটি দেখার পরই কবি লেখেন বিচিত্র পর্যায়ভুক্ত পঞ্চম গানটি দুই হাতে কালের মন্দিরা যে সদাই বাজে। এই বিশেষ নৃত্য ভঙ্গিমা ও মন্দিরা বাজানোর রীতিটি আশ্রম কন্যারা কেউ কেউ শিখেও নিয়েছিলেন। এর পরবর্তী কিছু গানে কবির অন্তর্মনের লুকিয়ে থাকা দেবীকে বারংবার আহ্বান জানিয়েছেন এবং বলেছেন, কমল বনের মধুপরাজি এসো হে কমল ভবনে, যেখানে নবীন বসন্তের পবন বয়ে চলেছে তুমি এসো সেখানে। এসো গো নূতন জীবন, এসো সংগ্রাম, এসো মহাজয়, এসো গো মরণ সাধন। কিন্তু কোথায় আসবেন দেবী? দেবী আসবেন তার রূপের ছটা নিয়ে কবির চক্ষু সম্মুখে। তাই তো তিনি লিখেছেন, এসো দেবী এসো এ আলোকে, একবারও তোকে হেরি চোখে, গোপনে থেকো না মনোলোকে, ছায়াময় মায়াময় সাজে। দেবীকে তার আখি প্রান্ত পারে এলেন না, তার বাহির চক্ষু সার্থকতা পেল না। তাই 11 সংখ্যক গানে বিষাদের ছায়া, ওঠরে মলিন মুখ, চলো এইবার ক্ষুধিত তৃষিত প্রাণে, আর কাজ নাই গানে, এখন বেসুরো টানে বাজিছে সেতার। বিষাদের ছায়ামাখা কবিতাকে সুর সংযোগে গানে উত্তীর্ণ করলেন না, কারণ তিনি হয়তো বুঝলেন অন্তর্লোকে যে দেবীর স্থান চিরকালীন, তাকে বাইরে খুঁজতে চাওয়া বৃথা। সালটা 1905, বাংলা তথা ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে ভীষণভাবে গুরুত্বপূর্ণ একটি বছর। বঙ্গভঙ্গের ঘোষণা এবং বঙ্গভঙ্গের পরিকল্পনা বাস্তবায়িত করাই এই বছর।
1905 সালে রচিত প্রায় বেশিরভাগ গানই পর্যায়ভুক্ত হয়েছে স্বদেশের। আমার নাইবা হলো পারে যাওয়া গানটিকে স্থান দেওয়া হলো বিচিত্র পর্যায়ের দ্বাদশ সংখ্যক গান হিসেবে। দেশের ভাবনার সঙ্গে সঙ্গে নিজের ভাবনার যে যন্ত্রণা, যে নৈরাশ্য কবিকে ঘিরে ধরে, তার থেকে মুক্তির আশায় কবি লিখেছিলেন নাইবা হলো তার পারে যাওয়া। যে হাওয়ার উপর ভরসা করে তার জীবন তরী তিনি বয়ে নিয়ে যেতেন, সেই হাওয়াই তো তার অঙ্গে দোলা দিচ্ছে। তার আশার তরী যদিও বা ডুবে যায়, তিনি অপরের তরী বাওয়া দেখে তো তৃপ্ত বোধ হতেই পারেন। দেশের নানা রাজনৈতিক অস্থিরতা কবি মনের শান্তি বিঘ্নিত করেছিল। 1919 থেকে 1922 সাল পর্যন্ত গান্ধীজি যে অসহযোগ আন্দোলন চালিয়েছিলেন তাতে রবীন্দ্রনাথ সমর্থন করেননি। সেই কারণে তৎকালীন সমাজের প্রখর সমালোচনার সম্মুখীন হতে হয় তাকে। এই সময়কালের রচনার মধ্যে কবি মনের সমালোচনা বিদ্ধ অস্থিরতার প্রকাশই ঘটে। তিনি বলেছেন, বলুক সবাই সৃষ্টি ছাড়া, বলুক সবাই কি কাজ তোরে, বল রে আমি কেহই না গো, কিছুই নাহি যে হই না। বার্ধক্যের দ্বার প্রান্তে পৌঁছে তিনি তার রচিত বিচিত্র পর্যায়ভুক্ত এই গানগুলিকে একান্তভাবে তার নিজের গান বলা যেতেই পারে। নিজের সঙ্গে নিজের কথোপকথন, মনের সঙ্গে মনের নিরন্তর ভাব বিনিময়, এক আত্মকথনের অনুরণন। তোর প্রাণের মাঝে একলা মানুষ যে, তারে দশের ভিড়ে ভিড়িয়ে রাখিস নে, কোন আর এক একা ওরে খোঁজে, সেই তো ওরই দরদ বোঝে, যেন পথ খুঁজে পায়, কাজের ফাঁকে ফিরে না যায় সে। এছাড়া তিনি বলছেন, আমার এ যে গভীর জলে খেয়া বাওয়া, হয়তো কখন নিশুত রাতে উঠবে হাওয়া, আসবে মাঝি ওপার হতে উজান স্রোতে, সেই আশাতেই চেয়ে আছি তোরই আমার বাইনি গো। নিজস্ব এই চেতনা ও সৃষ্টির ধারাটিকে অন্যান্য পর্যায়ভুক্ত না করার জন্যই বোধহয় এই বিচিত্রের সৃষ্টি। গভীর জীবনবোধের পাশাপাশি কবি মনের প্রাণোচ্ছলময় উচ্ছলতার প্রকাশও ঘটেছে এই পর্যায়ের গানে। আলো আমার আলো গো, ওরে 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 আমার মন মেতেছে, আনন্দেরই সাগর হতে খরবায়ু বয় বেগে ইত্যাদি গানে। এছাড়া আমরা পাই এখানে উৎসবের গান, রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে, ভালো লাগার গান, মন কেমনের গান, আর সর্বোপরি হাস্যরস বোধের গান, কাঁটা বনো বিহারিণী ও ভাই কানাই, পায়ে পড়ি শোনো ভাই গাইয়ে। তো এই মানে আশা করি আমি বোঝাতে পারলাম যে বিচিত্র পর্যায়ের বৈচিত্র্যটা কোথায়। নানান রকম গান দিয়ে গানের সূত্রে গেঁথেছেন এই বিচিত্র পর্যায়টিকে। এটুকুই। খুব সুন্দরভাবে বুঝিয়েছে, খুব ভালো হয়েছে। আচ্ছা, এবার দেবাঞ্জনকে, দেবাঞ্জন ঘোষ। উপস্থিত আমার শিক্ষক শিক্ষিকা গুরুজনদের প্রণাম জানিয়ে আমার বক্তব্যে সরাসরি যাচ্ছি। আমার বিষয় গীতবিতানে অসংকলিত রবীন্দ্রনাথের গান, যে গানগুলি এখনো গীতবিতানের অন্তর্ভুক্ত হয়নি। কিছু গানের উল্লেখ করব যা স্বরবিতানেও অন্তর্ভুক্ত হয়নি। আমরা জানি যে গীতবিতান রবীন্দ্রনাথের প্রায় সব গানের আকর। এটা প্রথম প্রকাশিত হয়েছিল 1931 সালে রবীন্দ্রনাথের 70 বছরের জন্মদিনে। সুধীরচন্দ্র কর এর সম্পাদনা করেন। এরপরে রবীন্দ্রনাথ নিজেই সম্পূর্ণ নতুন বিন্যাসে গীতবিতান আবার সম্পাদনা করেন এবং কোনো বিশেষ একটা কারণে রবীন্দ্রনাথের জীবদ্দশায় তাঁর সম্পাদিত গীতবিতান কিন্তু প্রচারিত হয়নি। সেটা বেরোলো রবীন্দ্রনাথের প্রয়াণের মাস ছয়েক পরে। যেটা আমরা এখন দেখতে পাই তার সেই মূল কাঠামোটা তখনই তৈরি। এরপরে গীতবিতানের যে তৃতীয় খণ্ড, সেটা 1950-এ কানাই সামন্তের সম্পাদনায় প্রথম বেরোলো এবং বিশ্বভারতী গ্রন্থন বিভাগের পক্ষ থেকে গীতবিতানের যে সম্পাদনা, সেটা একটা কন্টিনিউয়াস এডিটিং প্রকল্পের অন্তর্গত ছিল। তারপর 5টা সংস্করণ গীতবিতানের বেরোয় এবং এখন যে অখণ্ড সংস্করণ আমরা পাই এবং তার সাথে রবীন্দ্রনাথের মূল সংস্করণের বেশ কিছু তফাৎ আমরা কিন্তু দেখতে পাই। কি রকম তফাৎ না, আমরা এখানে দেখব যে গীতবিতানের
তৃতীয় খণ্ডের পর্যায়ে পর্যায়ে নানা সংযোজন হয়েছে, কিন্তু এর বাইরেও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বেশ কিছু গান যা এখনো অন্তর্ভুক্ত করা হয়নি। সেই রকম গান নিয়ে আজকে আমি কিছুটা ছুঁয়ে যাব। গীতবিতান এবং স্বরবিতানে যে সমস্ত গান আমরা পাই সেইগুলোকে আমরা মূলত তিনটে ভাগে ভাগ করতে পারি। সুরযুক্ত গান, যে গান আমরা পরিবেশন করি; সুরহীন গান বা গীতি কবিতা, যেগুলোর মূল্য রবীন্দ্রনাথের কাছে সাহিত্য মূল্যের কম কিছু নয়; আর পাই আমরা সংলাপ, যেগুলো সুরে সংলাপ, অর্থাৎ গীতিনাট্য, নৃত্যনাট্য ইত্যাদিতে যে সমস্ত সংলাপ রবীন্দ্রনাথ ব্যবহার করেছেন। এই সুরযুক্ত গানগুলোকে আবার আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি। গীতবিতানে অসংকলিত, কিন্তু স্বরবিতানে সংকলিত। অর্থাৎ গীতবিতানে আমরা পাই না, অথচ স্বরবিতানে ছাপা রয়েছে। তেমন দুটি গানের উল্লেখ করব, কেন আর মিথ্যে আশা বারে বারে, আর অসুন্দরের পরম বেদনায় সুন্দরের আহ্বান। আর এরপরে বলবো আমরা স্বরবিতানে অসংকলিত কিন্তু গানের স্বরলিপি বিভিন্ন পত্রিকায় প্রকাশিত। স্বরবিতানে ছাপা হয়নি এখনো পর্যন্ত এমন প্রায় 10টি গানের সন্ধান আমরা পাই। তার মধ্যে বলবো সংকোচেরও বিহ্বলতা, যেটা আমরা সবাই জানি। এটা 1948-এ প্রথম আমাদের স্বাধীনতার প্রথম বর্ষপূর্তিতে ভারত তীর্থ বইতে ছাপা হয়েছিল। শৈলজা রঞ্জন মজুমদারের স্বরলিপি করেন, কিন্তু আমরা স্বরবিতানের যে স্বাভাবিক খণ্ডগুলো সেইগুলোতে আমরা কিন্তু পাবো না। এটা গীতিচর্চা বলে 4টি খণ্ড আছে স্বরলিপির, ছোটদের গান শেখানোর জন্য, সেইটাতে আমরা পাই। এরপরে একটা গান বলবো, ও ভাই কানাই কারে জানাই। এটিও বিশ্বভারতী পত্রিকায় বেরিয়েছে, কিন্তু স্বরবিতানে এখনো পাওয়া যায় না। অধরা মাধুরী ধরেছি ছন্দ বন্ধনে আমরা সবাই জানি, কিন্তু এর যে স্বরলিপিটি স্বরবিতানে রয়েছে সেটা শৈলজা রঞ্জন মজুমদারের করা। কিন্তু আমরা শান্তিদেব ঘোষের গাওয়া রেকর্ডে এর বহুল প্রচারিত যে রূপটি, সেটা বিশ্বভারতী পত্রিকায় বেরিয়েছে, কিন্তু এখনো স্বরবিতানে আমরা পাইনি। এরপরে বলবো কৃষ্ণকলি আমি তারই বলি, আমরা সবাই জানি, আমাদের পাঠ্যক্রমেও রয়েছে, কিন্তু এই গানটির যে রূপটি আমরা শিখি তারও স্বরলিপি আমরা স্বরবিতানে পাই না। আমরা দীনেন্দ্রনাথ ঠাকুরের করা স্বরলিপিটা 13 নম্বর স্বরবিতানে পাই, কিন্তু বিশ্বভারতী পত্রিকায় এরও স্বরলিপি প্রকাশিত। এরপরে আমরা 5টি গানের নাম আমি বলছি, উল্লেখ করছি। আমার হারিয়ে যাওয়া দিন, পাখি তোর সুর ভুলিস নে, আজি বরষারও রূপহেরি মানবের মাঝে, ভোর থেকে আজ বাদল ছুটেছে, আমরা না গান গাওয়ার দল রে। এই 5টি গান আর একটি মন্ত্র গান, উষো বাজেন বাজিনী প্রচেতা। এই গানটিও আমরা শান্তিদেব ঘোষের স্মৃতি ও সঞ্চয় বলে একটি বই আছে, ওখানে পাই, কিন্তু স্বরবিতানে পাই না। এরপরে একটা অদ্ভুত প্রসঙ্গে আসব, যে 4টি গান আমরা দেখছি গীতবিতানের প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ডে গানগুলির উল্লেখ আছে তার সুর নির্মাণের একটা স্পষ্ট নির্দেশ সহ, যে কেমন সুর হবে, কিন্তু সেই গানের স্বরলিপি আমরা পাই না। এর মধ্যে একটা চমকপ্রদ, যে চলে ছলো ছলো নদী ধারা, এই গানটি আমরা সুমিত্রা সেন এবং সাগর সেনের দ্বৈত কণ্ঠে ক্যাসেটে পাই, বিশ্বভারতী সঙ্গীত সমিতি অনুমোদিত, কিন্তু এই গানের কোনো স্বরলিপি আমরা পাই না। যদিও বলা আছে দেখো দেখো শুকতারা আঁখি মেলে চায়, এই গানের অনুসরণে সুর হবে। এছাড়া আছো আপন মহিমালয়ে, এই গানটির সুরের নির্দেশ রয়েছে আমার মাঝে তোমারই মায়া, এই গানের মতো। স্বপন লোকের বিদেশিনী, অনেক দিনের মনের মানুষ, এই গানের সুরের মতো। তৃষ্ণারও শান্তি সুন্দর কান্তি, তুমি এলে নিখিলেরও সন্তাপ ভঞ্জন,
কিন্তু আমরা যা জানি সেইখানেও নির্দেশ আছে, গীতবিতান 2-এর সূচি যদি কেউ দেখবে যে তৃষ্ণারও শান্তি সুন্দর কান্তি, তুমি এসো বিরহেরও সন্তাপ ভঞ্জন, এই গানের সুরে ওই গানটি হবে। অথচ এই গানগুলোর স্বরলিপি আমরা পাই না। এর পরে আসছি, গীতবিতানে আমরা প্রায় 194টা সুরহীন গান বা গীতি কবিতার পরিচয় পাই, যে গানগুলো কখনো হয়তো সুর দেওয়া হয়েছে বা সুর দেওয়া হয়নি, সুরের উল্লেখ আছে এমন গান। সেই রকম আরো 65টা গানের আমরা সন্ধান পেয়েছি যেগুলো এখনো গীতবিতানে প্রকাশের অপেক্ষা করছে। তেমন জাস্ট আমি 2-3টে গানের উল্লেখ করছি। আমরা কত দল গো কত দল, এই গানটা অচলায়তন নাটকের প্রকাশের জন্য পাণ্ডুলিপিতে রয়েছে, কিন্তু এই গানটিও আমরা এখনো পর্যন্ত কোনো অজানা কারণে গীতবিতানে পাই না। আবার আমরা দেখি যে প্রতীক্ষা মোর আধার ঘরে, এই গানটা গীতবিতানের প্রথম সংস্করণে ছিল, কিন্তু তারপরের সংস্করণ থেকে গানটি নেই, অথচ রবীন্দ্রনাথের পাণ্ডুলিপিতে গানটি রয়েছে। এমন আরো, আমি 2টি গান বললাম, এরকম আরো 63টা গান আছে। আমি সীমিত সময়ের জন্য আর সেটা যাচ্ছি না উল্লেখে। এরপরে চলে যাচ্ছি, আমরা 4টি সুরযুক্ত সংলাপের সন্ধান পাই, তার মধ্যে 2টি সাপমোচনের, 2টি চিত্রাঙ্গদার, যেখানে উল্লেখ রয়েছে যে সংলাপগুলিতে কোনো না কোনো সময় সুর দেওয়া হয়েছিল। সাপমোচনের একদিন সইতে পারবে আর তোমার একই অনুকম্পা, আর চিত্রাঙ্গদার তুমি কি পঞ্চস্বর, আর হে কৌন্তেও ভালো লেগেছিল বলে। এই সংলাপগুলিতে সুর দেওয়া হয়েছিল, অভিনয় হয়েছিল, কিন্তু কোনো অজানা কারণে সে সুর সংরক্ষিত হয়নি বা আজ আমরা সেগুলো পাই না। যে বিষয়গুলো আলোচনা করলাম এইগুলি গীতবিতানের ভবিষ্যতে কোনো সংস্করণের অপেক্ষায় রয়েছে, যেগুলো গীতবিতানের অন্তর্ভুক্ত হলে আমরা রবীন্দ্রনাথের গানের একটা পূর্ণ আকর ফিরে পাব। এই বলে নমস্কার। খুব ভালো বিষয় নির্বাচন, চমৎকার, খুব ভালো হয়েছে। এবার ডাকছি ডক্টর দুর্বা রায়চৌধুরীকে। সিংহ রায়চৌধুরী। মাননীয় অনুষদ অধ্যক্ষা এবং মাননীয় বিভাগীয় প্রধানাকে আমার নমস্কার জানাই, ছাত্রছাত্রীদের আমার শুভেচ্ছা। আমার আজকের বিষয় রবীন্দ্রসঙ্গীত চিত্তপট থেকে চিত্রপটে। সময় সীমিত, তাই নিজের মতো করে বলবার সময় থাকবে না, আমি মূল বিষয়টা পড়ছি। রবীন্দ্রনাথের গানে দৃশ্যের কল্পনা একটি উল্লেখ্য বিষয়। তার গান, কবিতা, প্রবন্ধ, নাটক সবকিছুতেই তার চিত্রকল্প সীমাহীন। নন্দলাল বসু কবির চিত্রকলা সম্পর্কে বলেছিলেন, জার্মানিতে প্রস্তুত বিচিত্র রঙের কালি ছিল রবীন্দ্রনাথের প্রিয়। তদুপরি রবীন্দ্রনাথের বর্ণরুচি এমনই অভ্রান্ত আর এত বেশি পরিশীলিত যে বর্ণ সঙ্গতিতে তার কোথাও কোনো দুর্বলতা দেখা যায় না। বিভিন্ন পর্দায় 2টি ঘোর রঙও তিনি গায়ে গায়ে ব্যবহার করেছেন, গাঢ় নীল রঙের পাশে গাঢ়তর কালিমা। কবির কথায়, ভালো করিয়া ছবি আঁকিতে গেলে শুধু গোটা কতক মোটা রং লইয়া বসিলে চলে না, নানা রকমের মিশ্র রং, সূক্ষ্ম রঙের দরকার হয়। বর্ণনার ভাষাতেও সেরূপ বৈচিত্র্যের প্রয়োজন। এর থেকে বোঝা যায় তার চিত্তপটের সঙ্গে চিত্রপটেও কেমন নানা রঙের সমাহার ঘটত। আমি কয়েকটি রং সম্পর্কে একটু আলোচনা করব। আমার প্রথম বর্ণনা লাল রং। রবীন্দ্রনাথের গানে মূলত প্রেমের বা বসন্তের রং লাল, যেমন আজকেই তোমরা পরিবেশন করেছো আকাশ আমায় ভরলো আলোয়, সুরের আবির হানলো। এখানে রাঙা রঙের, সব রাঙা, লালের কথা অনেক বেশি বলা হয়েছে। আবার প্রেম এসেছিল নিঃশব্দ চরণে, এখানে বলা হচ্ছে দূর পথে দীপ শিখা রক্তিম মরীচিকা।
বরণরেখা তব অশোক রেণুগুলি রাঙালো যাহার ধুলি। এইভাবে তারপরে যা ছিল কালো ধলো তোমার রঙে রঙে রাঙা হলো, রাঙিয়ে দিয়ে যাও। এই গানগুলিতে খুব লাল রঙের ব্যবহার দেখা যায়। এবং রবীন্দ্রনাথের গানে সোনালী রঙের ব্যবহার আমরা খুব বেশি দেখি। সোনার ধানের রূপকল্পনায় রবীন্দ্রনাথ বেশি সোনালী শব্দের ব্যবহার করেছেন। যেমন শরতে আজ কোনো তিথিতে শস্য ক্ষেতের সোনার ধানে যোগ দেরে আজ, বা হায় হেমন্ত লক্ষ্মী ধরার আঁচল ভরে দিলে, বাদল দিনের প্রথম কদম ফুল, এই যে আমার সুরের ক্ষেতের প্রথম সোনার ধান, বা পৌষ তোদের ডাক দিয়েছে। কিন্তু এর ব্যতিক্রমও দেখা যায়। যেমন আসা যাওয়ার পথের ধারে এই গানগুলির মধ্যে কবি বলছেন মিড়গুলি তার মেঘের রেখায় স্বর্ণ লেখায় করব বিলীন, বা আকাশ আমায় ভরল আলোয় কবি লিখছেন যে নীল আকাশের সোনার আলোয় কচি পাতার নুপুর বাজে, বা আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমার প্রাণ। এই গানটিতে দেখা যায় সোনার আভায় কাঁপে তব উত্তরী, এইভাবে সোনালী রঙের ব্যবহার। এরপর আসি সাদা বা শ্বেত অর্থে কবির গান। সাদা বা শ্বেত অর্থ আমরা দেখি কবি শরতের গানকেই বেশি প্রকাশ করেছেন। যেমন আজ ধানের ক্ষেতে রৌদ্র ছায়ায় নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা, বা বিশ্ববীণা রবে শ্বেতভুজে শ্বেতবীণা বাজে অমল ধবল পালে লেগেছে প্রভৃতি। এরপর অন্ধকার, সন্ধ্যা, আধার প্রভৃতি দৃশ্যপটে এমনকি বর্ষার মেঘের বর্ণনায় রবীন্দ্রনাথ কালো রঙের ব্যবহার করেছেন। যেমন শ্যামল শোভন শ্রাবণ তুমি নাইবা গেলে, এই গানটিতে বলছেন কুভাওয়া কয় কালো রে বার যাওয়াই ভালো। তারপরে চণ্ডালিকায় বলছেন ঘন কালো মেঘ তার পিছনে চারিদিকে বিদ্যুৎ চমকে। তারপর এসো গো জেলে দিয়ে যাও নামিল শ্রাবণ সন্ধ্যা কালো ছায়া ঘনায় বনে বনে। ওরে মাঝি ওরে আমার মানব জন্ম তরির মাঝি, সেখানে বলছেন সেথায় সন্ধ্যা অন্ধকারে। আমি সব গানগুলি আর গাইছি না। এরপর আসি নীল বা সবুজ রঙের ব্যবহার। যেমন সবুজ রঙের কথা বলছেন ওলো শেফালি ওলো শেফালি আমার সবুজ ছায়ার প্রদোষে তুই জালিস দীপালি। ওলো শেফালি ওলো শেফালি। ঝরা পাতা গো আমি তোমারই দলে, এই গানটির মধ্যে কিন্তু বলছেন বসন্তী রং। বসন্তী রং আমাদের মনে রাখতে হবে। বসন্তী রং কিন্তু বাসন্তী নয়, বসন্তের রং যা তাই বসন্তী রং। এরপরে সবার শেষে আসি সব রঙের সমাহার ঘটিয়েছেন কবি যে গানগুলির মধ্যে দিয়ে। যেমন আজ সবার রঙে রং মিশাতে হবে, তার হাতে ছিল হাসির ফুলেরও হার, উদাসিনী বেশে বিদেশিনী কে সে, ঝড়ো ঝড়ো ঝরে রঙের ঝর্ণা, ফাগুনেরও নবীন আনন্দে, হৃদয় আমার নাচেরে আজিকে, শত বরণের ভাব উচ্ছ্বাস, কলাপেরও মতো করেছে বিকাশ, আপন পরাণ আকাশে চাহিয়া উল্লাস করে যাচ্ছে রে। অশোক বিজয় রাহা বলছেন প্রকৃতির বর্ণিকা ভঙ্গে সৃষ্টির রূপবৈচিত্র্য যেমন আকর্ষণীয় হয়েছে এমন আর কিছুতেই নয়। সব জিনিসের রং এক হলে চারিদিকের সেই একরঙা তুচ্ছতায় আমাদের প্রাণ হাঁপিয়ে উঠত, জীবনের কোনো স্বাদই থাকতো না। সেই প্রকৃতিকেই তো রবীন্দ্রনাথ তার কবিতায় নতুন করে ধরেছেন। কাজেই সেখানে তার সৃষ্টিতেও রঙের সঙ্গে রঙের ঠেলাঠেলি, আকাশে রঙের ঝড় উঠেছে এবং তার নিজের চিত্ত রঙের সেই ঐক্যতান উৎসবে মেতে উঠেছে। তার হৃদয় শত বর্ণের ভাবোচ্ছ্বাসকে কলাপের মতোই বিকাশ করেছেন। শেষে এজরা পাউন্ডের কথায় বলছি,
Image is not a pictorial representation, but presents an intellectual and emotional complex in an instant of time and unification of disparate ideas. Namaskar. খুব ভালো, খুব সুন্দর করে ছোট্ট করে বুঝিয়ে দিয়েছে। সেইটাই আমি চাইছি যে একদম মানে না পাঠ করে যদি একটা সকলের মধ্যে বুঝিয়ে দেওয়া যায় নিজের বক্তব্যটা।